আপনারা জানেন গত ৩রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি ২৩৭টা আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন। আমি সৌভাগ্যবান যে সাতক্ষীরা-৪ আসনে আমাকে এখানে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তো আপনারা জানেন যে শ্যামনগর দীর্ঘদিন ধরে অবহেলিত উপকূলবর্তী এলাকা। এখানে আমাদের যে কোস্টাল এরিয়াগুলো আছে, স্পেশালি আমাদের 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসন, এখানে 7টি ইউনিয়ন সবসময় খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এবং যখনই কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আমাদের অন্ততপক্ষে 7টা ইউনিয়নের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই উপকূলবর্তী এলাকার মানুষের প্রধানতম সমস্যা হল, যে সমস্যাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো সুপেয় পানির একটা মহা ঘাটতি আছে এখানে। পার্মানেন্ট ভেড়িবাঁধের কারণে আমরা প্রতি বছর এই এলাকার প্রায় 2 লক্ষের উপরে মানুষ তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে, এবং স্যানিটাইজার সহ অন্যান্য যে প্রবলেমগুলো আছে এখানে। একজন মনোনীত প্রার্থী হিসেবে আমি বা আমার দলের পক্ষ থেকে আমাদের কিছু পরিকল্পনা তো মানুষকে নিয়ে কাজ করার আছেই। যে বেসিক নিডসগুলো আছে এগুলো নিয়ে যেমন আমরা কাজ করতে চাই, কিন্তু এখানেও আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এখান থেকে 1 বছর আগে তালাকলোর একটা প্রোগ্রামে উনি ভার্চুয়ালি কানেক্ট হয়ে উনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেছেন যে সুন্দরবনকে উনি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। তো দীর্ঘদিন ধরে শ্যামনগরের প্রান্তিক মানুষের, কোস্টাল এরিয়ার মানুষের যে প্রাণের দাবি সুপেয় পানি এবং ভেড়িবাঁধের যে প্রাণের দাবি, টেকসই ভেড়িবাঁধের যে দাবি, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি সুন্দরবন যদি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয় তাহলে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে শ্যামনগরের মানুষের জন্য এটা আসবে এবং সেক্ষেত্রে পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হবে সেখানে। তখন আমাদের প্রাথমিক যে চাওয়া শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে হোটেল, রিসোর্ট সহ অন্যান্য ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এখানে হসপিটাল সহ অন্যান্য বিষয়গুলোও চলে আসবে। সো ইট উইল বি এ কমপ্লিট প্যাকেজ। এবং আমি মনে করি সুন্দরবন যদি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়, শ্যামনগর মানুষ সহ এই উপকূলবর্তী এলাকার প্রত্যেকটা মানুষের বেসিক নিডসটা ফুলফিল হবে। এবং আমার এলাকার মানুষ যদি আমাকে আগামী দিনে নির্বাচিত করে, পার্লামেন্টে যে আমার প্রথম দাবি থাকবে, এবং আমরা বিশ্বাস করি, বাংলাদেশে 8 কোটি মানুষ বিশ্বাস করে যে তারেক রহমানই হবেন পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেক্ষেত্রে পার্লামেন্টে যেতে পারলে আমি প্রধানমন্ত্রী মহোদয়কে ওনার দৃষ্টি আকর্ষণ করে আমার প্রথম আওয়াজই থাকবে এই সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে যেন প্রথম বাজেটে উনি বরাদ্দটা দেন এবং এটি বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। এবং এটি বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করব এলাকার মানুষকে নিয়ে, এলাকার মানুষের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের দেশের মোট জনসংখ্যার 28% হলো যুব সমাজ, যাদের বয়স কিনা 17 থেকে 29-এর মধ্যে। তো এই যে বয়সের আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা কিনা পড়ালেখা করছে বা অনেকে পড়ালেখা শেষ করেছে, আমাদের দেশ উন্নয়নশীল একটি দেশ হওয়ার কারণে যে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ আমাদের এখানে নাই। তো ছেলেমেয়েরা যখন লেখাপড়া শেষ করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকে এবং চাকরি যখন না হয়, তারা দেখা যায় পরিবারের বোঝা হয়ে যায় বা পরিবারের জন্য একটা লাইবিলিটি তৈরি হয় এবং তারা নানান ভুল পথে চলে যায়। তো আমার এই যুব সমাজের ভাই বোনেরা যেন ভুল পথে না যায়, আপনারা জেনে থাকবেন যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং ইটস কোয়াইট পপুলার নাও ইন আওয়ার কান্ট্রি, যেটা কিনা 2018 সাল থেকে আমাদের আউটসোর্সিংয়ে আমাদের ছেলেমেয়েরা কাজ করা শুরু করেছে এবং এখন অবধি গত অর্থ বছরে আমাদের রেভিনিউ এসেছে $2.2 বিলিয়ন, প্রায় 26,000 কোটি টাকা। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে উনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের যে অবস্ট্রাকল আছে সেটা উনি উন্মুক্ত করে দেবেন। তো আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে পেপাল বা স্ট্রাইবের মতো পেমেন্ট গেটওয়েগুলো ওয়ার্ক করে না, যে কারণে যে পরিমাণ অর্থ আমাদের ছোট ছোট ভাইয়েরা বোনেরা রেমিটেন্স হিসেবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশে নিয়ে আসছে, তার দেখা যায় 2/3 দেশের বাইরে রেখে আসতে হয় তাদের।
বা কোনো না কোনো মাধ্যমে তাদের এই টাকাগুলো খরচ হয়ে যায়। তো পেমেন্ট গেটওয়েটা ওপেন হলে বাংলাদেশে আমি মনে করি এই খাতটা প্রতি বছর মাল্টিপ্লাই করবে। তো সেটা যদি মাল্টিপ্লাই করে, আমার শ্যামনগর যেহেতু আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা 4, তো এখানের যে 28% যুব সমাজ, তাদেরকে নিয়ে আমার পরিকল্পনা হলো তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, সাইবার সিকিউরিটি, এই ধরনের খুব পপুলার কোর্সগুলোতে তাদেরকে ওয়েল ট্রেন আপ করে ফ্রি অফ কস্ট তাদেরকে ট্রেনিং দিতে চাই, এবং তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো আছে সেখানে তাদেরকে লঞ্চিং করে দিয়ে আমি মেক শিওর করতে চাই অন্ততপক্ষে প্রত্যেকটা ইউনিয়ন থেকে অন্তত 10টা ছেলে মেয়ে ফ্রিল্যান্সিংয়ে তারা অন্তত মাসে $500 থেকে $1000 বা $1500, $2000 করে ইনকাম করছে। এটা আমি মেক শিওর করতে চাই। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের হাতটা শক্ত করে ধরে রাখতে চাই। উদ্দেশ্য একটাই, নির্বাচিত হলে 6 মাসের মধ্যে অন্তত পক্ষে আমার 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা থেকে 12-10কে 120টা সাকসেস স্টোরি তৈরি করতে চাই, এবং এই 120টা সাকসেস স্টোরি যদি তৈরি করতে পারি, আমি ওই 28% যুব সমাজের অ্যাটেনশন সিক করতে পারবো, এবং তারাও উদ্বুদ্ধ হবে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে পাওয়া যায়, এবং অন্য তাদের সহকর্মীরা বা তাদের সমবয়সী ছেলেমেয়েরা যেভাবে করছে সেভাবে তারা দেখা যায় ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পাবে, একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, আবার পরিবারের হালও ধরতে পারবে। আপনারা জানেন যে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় স্বাস্থ্যসেবা নিয়ে স্পেসিফিকলি কথা বলা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে একটা করে হেলথ কার্ড করে দেওয়া হবে, এবং এই হেলথ কার্ডের অধীনে প্রত্যেকটা নাগরিক তার স্বাস্থ্যসেবা পাবেন। এবং আপনারা জানেন যে ব্রিটেনে NHS, যেটাকে বলা হয় ন্যাশনাল হেলথ সার্ভিসেস, সেটার আদলে বাংলাদেশে সোশ্যাল হেলথ কাভারেজ গড়ে তোলা হবে, এবং যেখানে প্রত্যেকটি একবার প্রান্তিক পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে আমাদের কমিউনিটি যে সেন্টারগুলো আছে সেগুলোকে প্রাথমিক চিকিৎসার হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে, এবং সেখানে ট্রেনিংয়ের মাধ্যমে, বিশেষ করে আমাদের নারী সমাজকে ওয়েল ট্রেনিংয়ের মাধ্যমে, তাদের নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এবং যারা গ্রামের বা প্রান্তিক মানুষকে প্রাথমিক সেবাটি দিবেন। এবং যদি তারা মনে করেন যে তার যিনি পেশেন্ট আছেন তার আরও ফার্দার অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট প্রয়োজন, তাহলে তারা MBBS ডাক্তারের কাছে রেফার করবেন। MBBS ডাক্তাররা তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেবেন, এবং যেটা প্রয়োজন সেই চিকিৎসাটা দেবেন বিনা খরচে, এবং বিনা খরচে তারা ওষুধও পাবেন। এর বাইরে আপনারা জানেন আমাদের গাবুরা এবং পদ্মপুকুর, এই দুইটা ইউনিয়ন আমাদের মানে অত্যন্ত দুর্গম এলাকা। আমি গত 4-5 দিন আগে একটা নিউজ দেখলাম যে একজন গর্ভবতী নারী, ওনাকে শ্যামনগর হসপিটালে নিয়ে আসার জন্য মোটর বাইকে ওঠানো হয়েছে, প্রতিমধ্যে মা এবং শিশু দুজন মারা গিয়েছে। কারণটা কি? রাস্তার অবস্থা এতই নাজুক যে পরিমাণ ঝাঁকি লেগেছে, ওই ঝাঁকিতে বিপর্যয়টা ঘটেছে। তো এটা অত্যন্ত হৃদয় বিদারক। আমি ব্যক্তিগতভাবে গাবুরা পদ্মপুকুরে যতবার গিয়েছি, এখানের যে টেকসই ভেড়িবাঁধ, পানি, সুপ্রিয় পানি, এটা যেমন সমাধান দরকার, ঠিক তেমনি গাবুরা পদ্মপুকুর মানুষের জন্য ওখানে ন্যূনতম একটা 25 শয্যা বিশিষ্ট হসপিটাল খুবই প্রয়োজন, যেটা 2টা ইউনিয়নের যে একটা কানেকশন ব্রিজ আছে সেই এলাকাতেও করলে 2টা ইউনিয়নের মানুষ সেখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তো এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। যদি আমি নির্বাচিত হই, ডেফিনেটলি আমি এটা বাস্তবায়নের জন্য, এবং যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেটার সর্বোচ্চ চেষ্টা আবার থাকবে। সড়ক পথে সুন্দরবন, এই যে অপার সম্ভাবনাময় যে সুযোগটি আমাদের শ্যামনগরবাসীর জন্য আছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য, এটি বিগত দিনগুলোতে আমরা আসলে আমাদের অর্থনৈতিক সংকট বলেন বা সঠিক প্ল্যানিংয়ের অভাব বলেন, যে কারণেই হোক, এটা আমাদের এক্সপোজ করা সম্ভব হয়নি। তো আমার দল যেহেতু আমাকে এখানে নমিনেশন দিয়েছে, আর এই মাটির সন্তান আমি ব্যক্তিগতভাবে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সুন্দরবনকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে এখান থেকে আমরা যেমন হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আবার এখান থেকে বৈদেশিক মুদ্রা সহ একটা ট্যুরিজমের ইন্টারন্যাশনাল সেক্টর হিসেবে, হাব হিসেবে আমরা গড়ে তুলতে পারি। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। বিগত দিনে অবশ্যই এই রাস্তার বিষয়গুলো পাশ হয়ে গেছিলো, কাজ শুরু হয়েছে। ট্রেন লাইনের একটা দীর্ঘদিনের দাবি ছিল সাতক্ষীরাবাসীর এবং শ্যামনগরবাসীর, সেটিও একদিকে পাশ হয়ে আছে।
এটা যেন দ্রুত বাস্তবায়িত হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে গতানুগতিক ধারায় কাজ করলে আসলে সমষ্টিগত উন্নয়নটা হয় না। তো আমার যেহেতু 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা, আমি যেটা করতে চাই যে নির্বাচিত হলে যারা গ্রামকে নগরায়ন করার জন্য এ ব্যাপারে যারা স্পেশালিস্ট আছেন, গ্রামীণ জীববৈচিত্র্য ঠিক রেখে এমন স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে নিয়ে এসে প্রথম 3 মাস পথে প্রান্তরে মানুষের কাছে যে তারা সার্ভে করবে। তাদের কাজই হবে প্রায়োরিটি বেসিস একটা ডেভেলপমেন্ট প্ল্যানিং আমার দেওয়া। যে আমার গাবুরা পদ্মপুকুর নিয়ে যদি আমি কথা বলি, এখানে প্রচুর পরিমাণে মাছ, কাঁকড়া এবং সুন্দরবন থেকে আমাদের মধু এবং অন্যান্য জিনিসগুলো এখান থেকে হিউজ পরিমাণে আমরা পাই। তো বাগেরহাট খুলনা থেকে যদি আন্তর্জাতিক বাজার এক্সপোর্ট হতে পারে, আমার পদ্মপুকুর গাবুরা থেকে কেন হবে না? তো এখানে ইকোনমি বেসড একটা ডেভেলপমেন্ট এবং এখানে এই ইন্ডাস্ট্রিটাকে, এই যে সেক্টরটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের একটা গবেষণা থাকবে। আমাদের কৃষি নির্ভর প্রায় 6-7টি ইউনিয়ন আছে, যেখানে আমাদের প্রচুর পরিমাণে আম থেকে শুরু করে এমন কোনো কৃষি পণ্য নাই যে উৎপাদন হয় না, কিন্তু সেগুলো প্রিজার্ভ করার কোনো আমাদের ব্যবস্থা নাই শ্যামনগরে। তো এখন যেমন আমি এক্সাম্পল যদি দিই, আমের কেজি 450 টাকা, কিন্তু আমরা মৌসুমি আমটা খাই 60 টাকা 65 টাকা কেজি, কিন্তু এত বেশি আম হয় শ্যামনগরে যে এটা যদি প্রপারলি প্রিজার্ভ করা যেত, কৃষকরা এখন বিক্রি করে হয়তো 10 গুণ বেশি মুনাফা পেত। তো এই ব্যাপারটাও আমরা মাথায় রাখছি এবং কমপ্লিটলি আমরা প্রায়োরিটি বেসিস ইকোনমি বেসড ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করতে চাই, যেখানে আমার পরিচিত একজন দলের নেতা এসে বলবেন যে আমার এই রাস্তাটা প্রয়োজন, আমি তার রাস্তাটা করে দিলাম, আর একটা সাধারণ জনগণ এসে আমার পাশে আসতে পারলো না, বলতে পারলো না, তার ওখানে উন্নয়ন হবে না, এমনভাবে কাজটা করতে চাই না। কাজ করতে চাই যে আমার 11টা ইউনিয়ন এবং পৌরসভার পুরা সার্ভে করে পুরা এলাকার একটা প্রায়োরিটি বেসিস ডেভেলপমেন্ট প্ল্যানিং নিব, যে প্ল্যানিংয়ের প্রত্যেকটা প্রজেক্টের প্রথম ধাপে কোনটা করা প্রয়োজন, দ্বিতীয় ধাপে কোনটা, তৃতীয় ধাপে কোনটা, 75 বছরে কোনটা, 5ম বছরে কোনটা, এবং প্রত্যেকটা প্রজেক্টের সম্যক ধারণা থাকতে হবে যে এই প্রজেক্টের এক্সিকিউশন টাইম ফ্রেম এতটা সময় লাগবে এবং এটার বাজেট এত টাকা লাগবে এবং প্রপার প্ল্যানিং থাকতে হবে। এবং এটা নিয়ে যখন আমি পার্লামেন্টে কথা বলবো বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কথা বলবো, যে প্রজেক্ট আমি চাই সেই প্রজেক্টে যেন একটা কমপ্লিট ধারণা আমি যখন উপস্থাপন করব অ্যাট এ গ্লেন্স আমি তাদেরকে দিতে পারি, তাহলে আমার কাজগুলো নিয়ে আসতে বা পাইতে সুবিধা হবে এবং এলাকার উন্নয়নকে দ্রুত গতিতে ত্বরান্বিত করা সম্ভব হবে। আমাদের জেলে বাউলিয়ার যারা আছেন, বছরে একটা সময় তাদের সুন্দরবনে যাওয়া বা নদীতে মাছ ধরা তাদের জন্য বাইন্ডিংস থাকে, তারা যেতে পারেন না। এই সময়টা তারা খুব দুর্বিষহ সময় কাটান এবং সরকার থেকে তাদের কিছু সহযোগিতা করা হয় যেটা পর্যাপ্ত নয়। তো তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে 8-10টা মানুষের মতো, সেই ব্যবস্থাটা করার একটা পরিকল্পনা আমার আছে এবং সেটা যে কোনো উপায়েই একজন মেম্বার অফ পার্লামেন্টের যদি সদিচ্ছা থাকে এই কয়েক হাজার মানুষের পরিবারের দায়িত্ব নেওয়া বা তাদেরকে একটা সুস্থ জীবন তারা যেন পরিচালনা করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা, এটা বড় কোনো ব্যাপার না যদি সদিচ্ছা থাকে। সাথে সাথে সবচেয়ে বড় সমস্যা হলো এই জেলে বাউলিরা যখন সুন্দরবনে যায় বা নদীতে মাছ ধরতে চায়, জলদস্যুদের একটা বড় সমস্যা। আমরা বিগত দিনে দেখেছি যে জলদস্যু নিধন হয়েছে সুন্দরবন, কিন্তু আসলে এই বাহ্যিকভাবে সেটা দেখানো হলেও ভিতরগত দিক থেকে সেটা হয়নি, সেটা আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি। এবং বর্তমান জেলে বাউলিদের আতঙ্কের নাম হলো জলদস্যুরা, যারা সুন্দরবনে তাদেরকে কিডন্যাপ করছে, তাদের কাছে মুক্তিপণ দাবি করছে। তো এটা ইনিশিয়ালি আমার যে পরিকল্পনাগুলো থাকবে তার মধ্যে অন্যতম প্রধান একটা পরিকল্পনা থাকবে সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে বাউলেদেরকে তারা যেন যেভাবে সুন্দরবনে যায় যে একটা নিরাপত্তার যে আশঙ্কা থাকে সেই আশঙ্কাটা মুক্ত হয়ে তারা যেন তাদের কার্য সম্পাদন করতে পারে এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা বা পরিকল্পনা থাকবে। ডেফিনেটলি ভোটের মাঠে জামাতকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, তারা সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী এখানে এবং আমরা কোনোভাবেই খাটো করে দেখছি না। বাট যে প্রশ্নটি আপনি করেছেন এখানে আমি একটু কারেকশন দিব, সেটা হলো দীর্ঘ 17 বছর তারা যে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল এটা বাহ্যিকভাবে আসলে ছিল না। 2014 পরবর্তী রাজপথের আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে ওনাদেরকে আমরা পাইনি। বিএনপি এবং সমমনা আরও কিছু দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল এবং তারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে মৌন সমর্থন ছিল, বাট জোটগতভাবে আমাদের সাথে আন্দোলনে তারা ছিলেন না।
আর এখানে জামাত সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী, সেখানে বিএনপিকে খাটো করে দেখারও কোনো সুযোগ নাই। স্পেশালি আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখন সাংগঠনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এরপরে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাংগঠনিক অভিভাবক হিসেবেও দায়িত্ব নিয়েছেন এবং ওনার নেতৃত্বে বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত 5ই আগস্ট 2024-এর আগেই আমাদের অন্ততপক্ষে 5টা অঙ্গ সংগঠনের ইউনিট কমিটি হয়েছে। সেই 5টা কমিটিও যদি আপনি ধরেন 155টা পরিবার এক একটা ওয়ার্ডে, তো এক একটা ওয়ার্ডে আমাদের যে বিএনপির পরিবার যারা 5 তারিখের আগে বিএনপির খাতা কলমে নাম লিখেছে, তারা অত্যন্ত সাহসী মানুষ এবং তাদের পরিবার কিন্তু বিএনপির বাইরে নন। এরপরে আমরা যে কাউন্সিল প্রক্রিয়া করেছি, এখানে এমন কোনো ওয়ার্ড নেই 250 থেকে 300 আমাদের সদস্য ফর্ম নবায়ন হয়নি। তো এই যে মানুষগুলো তারা সদস্য ফর্ম নবায়ন করেছে, আমাদের সংগঠনে আছে, তো একটা ওয়ার্ডেই আমরা হিসাব করে প্রায় 400-450 করে বিএনপি পরিবার যারা কাগজ কলমে বিএনপিতে নাম লিখেছে, এটা বিপুল একটা সংখ্যা। কিন্তু হাইপোথেটিক্যাল এই হিসাবেও যেতে চায় না, এর 3 ভাগের 1 ভাগও যদি আমরা ধরি, সেটাও বিএনপির জন্য একটা বড় ভোট ব্যাংক বা বড় ধরনের একটা মূলধনের হিসাব আমাদের সামনে চলে আসে। আমরা কাজ করছি মাইনরিটিদেরকে নিয়ে, আমাদের সনাতন ধর্মের ভাই বোন যারা আছে, আমরা তাদের সামাজিক নিরাপত্তা, সমমর্যাদা, সম অধিকার নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে এটা সত্য যে জামাত এখান থেকে 2বার এমপি হয়েছিল, বাট এটাও সত্য যে এই আসন থেকে বিএনপিরও 2বার এমপি ছিল এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন। তো দীর্ঘদিন পরে আমরা যেটা দেখছি, অপার সম্ভাবনা তৈরি হয়েছে, মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে গ্রহণ করছে। আমি যখন নমিনেশন নিয়ে মানুষের কাছে এখন যাচ্ছি, তৃণমূলে কাজ করছি, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। তারা ধানের শীষ প্রতীক দীর্ঘ 30 বছর পেয়ে তারা তাদের বুকের সাথে ধানের শীষকে জড়িয়ে নিচ্ছে, তাদের নিঃশ্বাসে জড়িয়ে নিচ্ছে এবং ধানের শীষেই তারা তাদের ম্যান্ডেট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে সম্মানিত করেছিলেন আফতাবুজ্জামান সাহেবকে এখান থেকে নির্বাচিত করে, ঠিক একইভাবে তারেক রহমান সাহেবকে তারা সম্মানিত করবেন। এই বিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে মানুষের উদ্দীপনা দেখে। প্রথমত বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে, আসলে এর বাইরে আমরা আলাদা করে কাজ করার সুযোগ আমাদের নাই, যে এভরিথিং এর মধ্যে ইনক্লুড করা আছে। যেমন আমাদের এখানে বলা হয়েছে যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে একজন করে প্রধান মহিলা সদস্য আছে। তো তাদের পরিবারে একজন মাকে সম্মানিত করার জন্য, নারীর মর্যাদা তার পরিবারের মধ্যে বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা পরিবারের প্রধান মহিলা সদস্যকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমান সাহেব দিয়েছেন এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে প্রথম 6 মাসে 50 লক্ষ পরিবারকে উনি এই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো সেই হিসাবেও যদি আমি দেখি যে প্রথম 6 মাসের লটেই প্রত্যেকটা এমপি প্রায় 17,000-এর মতো করে ফ্যামিলি কার্ড পাবে। এখন আপনি চিন্তা করুন তো, একটা নির্বাচনী এলাকায় 17,000 পরিবারের প্রধান মহিলা সদস্যকে যদি প্রথম 6 মাসে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তো ওই 17,000 পরিবারে যাদের একবার বেশি প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে যদি দেওয়া হয়, তাহলে ওই পরিবারের কিন্তু ওই নারীর মর্যাদাটা বৃদ্ধি পাবে। এখানে হেলথ কার্ডের কথা বলা হয়েছে। মায়েদের সবচাইতে বড় চিন্তা থাকে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে, তার সন্তানের দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্র বলেছে। তাদেরকে যুব ভাতা দেওয়া হবে যতদিন না পর্যন্ত চাকরি হবে। রাষ্ট্র আরও বলেছে যে প্রত্যেকটা মায়ের চিন্তা থাকে তার মেয়েকে নিয়ে, তার কন্যাকে নিয়ে। সেখানে তারেক রহমান সাহেব বলেছেন যে রাষ্ট্র প্রতিটি কন্যা শিশুর স্বপ্নের অংশীদার হবে। তো এর বাইরে তো নতুন করে সুন্দর করে কোনো কথা কোনো প্রার্থীর বলার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এবং যতটুকু জনাব তারেক রহমান এবং বিএনপি বলছে, এতটুকু যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের নারী সমাজকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এবং আমাদের নারীরা তো এখন সমাজ পুনর্গঠনে, দেশ পুনর্গঠনে এগিয়ে আসছে। সেই জায়গা থেকে তাদেরকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে আসার জন্য যে উদ্যোগগুলো আমাদের বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমরা এগুলো বাস্তবায়নে সর্বাত্মক কাজ করব। আর সাথে সাথে আমার মা বোনদেরকে আমি বলতে চাই, আমার এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দীর্ঘদিন পরে ধানের শীষ প্রতীক পেয়েছেন, আপনারা ধানের শীষ প্রতীককে বেছে নিয়ে আপনারা আপনাদের ম্যান্ডেটটি দিবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, দল মত পথের কারণে বিগত দিনে যেভাবে মানুষ নিগৃহীত হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেটি হবে না ইনশাল্লাহ। এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পাহাড়ে কি সমতলে, যে যেখানে বাস করছে সেখানেই সম অধিকার, সমমর্যাদা নিয়ে
এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বসবাস করবে, এটি নিশ্চিতকরণে আমি কাজ করব। তো এখানে আরেকটা বিষয় আমি সনাতন ধর্মের ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। আপনারা জানেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দফা যেটি হলো সমন্বিত জাতিসত্তা বা রেনবো নেশন, যেটা আমি আগেও বলার চেষ্টা করেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কি সমতলে যে যেখানে বসবাস করছে সকলকে নিয়ে আমরা একটা সমন্বিত জাতিসত্তা গড়তে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক সম অধিকার সমমর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে তারা বসবাস করবে। তো এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, এবং আমি সনাতন ধর্মের ভাই বোনদেরকে এবং শ্যামনগরের সর্বস্তরের ভোটারদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন যে আগামী দিনে এই আসন থেকে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে দল মত পথের কারণে কোনো মানুষ সামাজিকভাবে নিগৃহীত হবেন না এবং মিথ্যা মামলা জুলুম নির্যাতনের শিকার হবেন না, এটি আমরা নিশ্চিত করব।